জ্বালানির কষ্টটা কিন্তু আমাদেরকে অনেক ভোগাবে, কারণ এর ফলে যে জ্বালানির অনিরাপত্তা বা জ্বালানি খরচ যে আমাদের কত বেড়ে যাবে, সেটা যে আমার টোটাল কস্ট, আমার কস্ট অফ লিভিং এবং লিভিং স্ট্যান্ডার্ডের উপরে যে আপনার চাপ পড়বে, এটা অনস্বীকার্য। এটার আপনি কোনোভাবেই কন্ট্রোল করতে, এই যে আপনি আজকে যে ইনফরমেশন দুইটা দিলেন, তো এটা আমাদের সমস্ত আমাদের সাপ্লাই চেনের উপর পড়বে না? ডেফিনেটলি পড়বে। প্রতিটা বাড়ি কিন্তু এই ধরনের বিষয়গুলো কিন্তু সামনেও আসেনি। তো আমরা যে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি, যে ব্যাপারটা সামনে এসছে, গোপনীয়ভাবে হোক যেভাবে হোক, পাশাপাশি কিছু একটা অ্যাকশন কিছুদিন আমরা দেখেছি। আমরা প্রত্যাশা করব অবশ্যই সরকারের ঊর্ধ্বতন মহল থেকে এই বিষয়টার উপর খুব দ্রুত সময়ের ভিত্তিতে একটা ব্যবস্থা যাতে নেয়, যার ভিত্তিতে আপনি একটা ফলো আপ রিপোর্ট করতে পারেন যে এই রিপোর্টটার পরে সরকারের ঊর্ধ্বতন মহল আমরা যেটা প্রত্যাশা করেছিলাম তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। যদি না নেয় তাহলে মনে করবো এই যে পরের কথাটা আমরা বলছি যে এত বড় ম্যান্ডেটের পর কি আমরা এখনো ওই জিনিসটা দেখবো কিনা। আচ্ছা, তো আমরা এখনো সেই প্রত্যাশা করছি। আমরা স্টার নিউজের কড়া আলাপে আজকে যারা অতিথি হিসেবে আমাদের সাথে রয়েছেন, পরিচয় করে দিয়ে আমাদের সম্মানিত অতিথিদের। রয়েছেন ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, তিনি সাবেক মহাপরিচালক বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট, এবং রয়েছেন মোহাম্মদ আল আমিন, তিনি অধ্যাপক অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন সৈয়দ মিজানুর রহমান, তিনি অর্থনীতি বিশ্লেষক। আমরা যখন দেখছিলাম কালকে সারাদিন যখন গেছে, তখন বিভিন্ন রকমের প্রতিক্রিয়া মানুষের কাছ থেকে আসছে। আসলে শেষ পর্যন্ত এই টাকাটা সাধারণ মানুষের পকেট থেকেই যায়। আমাদের সহকর্মী হাবিব, যিনি রিপোর্টটা করেছেন, তিনি আমাদের সাথে এই মুহূর্তে লাইনে আছেন। আমরা একটু তার সাথে একটু আগে কথা বলি। হাবিব নিউজ রুম থেকে আমাদের সাথে যুক্ত আছেন। হাবিব, আপনি অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, দীর্ঘদিন প্রচেষ্টার পর এই রিপোর্টটা আপনি করতে পেরেছেন। আপনি আপনার অভিজ্ঞতা একটু বলবেন, যে আপনি বলেছেন সেখানে যে 1 কোটি টাকার ডেইলি চাঁদা তোলে এখানকার কিছু মানুষ, সেখানে লাইনম্যান, বিট প্রধান, সমন্বয়কারী, একজনের নাম বলেছেন এল রহমান। প্রশ্ন হচ্ছে যে সরেজমিনে আপনার অভিজ্ঞতাটা কীরকম ছিল? আমি যখন ফিল্ডে গেলাম, গিয়ে কারণ বাজারের সবচেয়ে বড় সমস্যা যেটি আমি দেখলাম, যে এখানে কারো মুখ দিয়ে কোনো তথ্য পাওয়া যায় না। কি ব্যবসায়ী বলেন আর ক্রেতা বলেন, কেউ এই বিষয় নিয়ে কথা বলতে চায় না। সবার কাছে এটি যেন অভ্যস্ত হয়ে গিয়েছে আর কি, এরকম বিষয়টি। তো এরপরে আমি কয়েকজন সোর্সের সন্ধানে ঘোরাঘুরি করতে থাকলাম। এরপর যখন 2-1 জনের সাথে আমি কথা বলতে বলতে আমি জানতে পারলাম যে অমুক জায়গায় তমুক জায়গায়, অর্থাৎ সড়কের যে ট্রাক আসে, সড়ক দিয়ে কারণ বাজারে যে ট্রাকগুলো প্রবেশ করে, সেই ট্রাক থেকে চাঁদা তোলা হয়। এরপর আমি মাত্র 2টি দৃশ্য ধারণ করতে পেরেছি, যেটি আমার রিপোর্টে দেখেছেন। এই 2টি দৃশ্য ধারণ করার পর আমার কাছে একের পর এক আরও তথ্য আসতে থাকে। তখন আমি আমার কনসার্ন বসকে আমি যখন জানালাম যে এটি আসলে এই ছোটোখাটো রিপোর্ট দিয়ে এটি আসলে কিছু হবে না, কারণ সাধারণ মানুষের কাছে তারা সবাই এই বিষয়টা অভ্যস্ত, এবং তারা বলে যে এই ধরনের রিপোর্ট করে কোনো লাভ নাই, এটা বন্ধ হবে না, মানে সবাই এটার প্রতি চরম বিরক্ত। এরপরে আমার কাছে মনে হলো যে এটি নিয়ে আরও একটু গভীর অনুসন্ধান দরকার, এর শেকড় কোথায় সেটি একটু দেখা দরকার। এরপর আমি সময় নিলাম যে ঈদের আগে নয়, এটা আরও লং টাইম, এর ভেতরে আমি ঢুকতে চাই, এবং কারা এটার মানে সর্বোচ্চ পর্যায়ে যারা এই টাকার ভাগ পান, আমি তাদের সন্ধান করতে থাকি। ঈদের পরে এসে আসলে আমি কিছু স্পেসিফিক কিছু সোর্সের সন্ধান পাই, যারা আমাকে খুব নিবিড়ভাবে সহযোগিতা করেন, এবং তাদের সহযোগিতা এবং আমার ব্যক্তিগত আরও কিছু ঘোরাঘুরি বা বিভিন্ন ব্যবসায়ীদের সাথে হাবিব একটু শর্ট যদি করা যায়, আপনার এখানে আপনার অভিজ্ঞতা আসলে কি রকম? মানে কোনো হুমকি ধামকি বা কোনো চ্যালেঞ্জের মুখে কি পড়েছিলেন আপনি? সেটি আসছে। আমাদের হাতে সময় কম, আমরা একটু আলোচনায় ঢুকবো, এখানে আমাদের গেস্টরা আছেন। আপনি যদি একটু বলতে চান, বলতে পারেন, তাহলে তারপরে আমরা আলোচনায় ঢুকবো। যে আমি সংক্ষেপ করছি, সেটি হচ্ছে যে সাধারণ মানুষের সাথে, ব্যবসায়ীদের সাথে যখন কথা বলতে গেলাম, একটু কৌশল অবলম্বন করতে হয়। মোটামুটি বেশ কয়েকজন ব্যবসায়ীর আমি সাক্ষাৎকার গোপন ক্যামেরায় নিয়ে ফেলেছি তখন, এবং সে সাক্ষাৎগুলো নিতে আমাকে অন্তত 1 সপ্তাহ সারা রাত দিন থাকতে হয়েছে কারণ বাজার, এবং সেটি আমার এই লেবাসে নয়, সাধারণ ক্রেতা সেজে, কখনো বিজনেসম্যান, তারা মনে করছে আমি হয়তো বা কোনো বাইরের লোকাল ব্যবসায়ী। এভাবে আমি যখন তথ্যগুলো সন্ধান করলাম, তখন
আমার যে যারা সহযোগিতা করেছেন তাদের ভিতরে কয়েকজনকে চাকু দিয়ে গুরুতরভাবে জখম করা হয়। এরপরে এটা নিয়ে আমি যখন আরও ঘাটাঘাটি করতে থাকলাম, এর 2 দিন পরে দেখলাম যে আবারও ওই একই ধরনের 2 গ্রুপের এই জায়গা দখল নিয়ে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ। এরপরে আমি যখন 3য় দিন যাই তখন দেখলাম যে আমার সামনে চাকু নিয়ে ঘোরাঘুরি করছে। এর ফলে আমি যেটি মানে আমার অভিজ্ঞতা হলো সেটি যে এই ধরনের রিপোর্ট বা এই ধরনের কাজ যারা করতে যান তাদেরকে হুমকি দেওয়ার জন্য মূলত ওই সিন্ডিকেটটা এক ধরনের এই সন্ত্রাসী গোষ্ঠীকে পোষেন এবং তারা শোডাউন করান বাজারে, যেন এটা নিয়ে আর কেউ মুখ খুলতে না পারে। আচ্ছা। যার কারণে সাধারণ ব্যবসায়ীরা এটা নিয়ে মুখ খুলতে পারেন না। আচ্ছা। তো এক ধরনের জীবনের ঝুঁকি নিয়েই মূলত এই কাজটি আমার করতে হয়েছে। আপনাকে অভিনন্দন। এই ধরনের কাজ আসলে এটা খুব সহজ কথা না, সেটা হয়তো বাইরের মানুষ যারা এই রিপোর্ট দেখেন তারা হয়তো বোঝেন না। আমরা সাংবাদিকতার সাথে যারা জড়িত এই ধরনের রিস্ক নিয়েই আসলে কাজ করতে। অনেক ধন্যবাদ হাবিব, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন নিউজ রুম থেকে। এই রিপোর্টটা আপনাকে দিয়ে শুরু করি। সৈয়দ মিজানুর রহমান, আপনাকে দিয়ে শুরু করি। এই রিপোর্টটা আপনি হয়তো দেখেছেন কালকে। এই রিপোর্টটা করতে গিয়ে যে জিনিসটা আসে যে শেষ পর্যন্ত এই চাঁদাবাজি যে জায়গা থেকেই হোক, ট্রাক থেকে হোক, ফুটপাত থেকে হোক, এই বটি বসানো থেকে হোক, কিংবা যে লোকটা প্যারা নিয়ে আসছে তার কাছ থেকে হোক, আলটিমেটলি এই টাকাটা ভোক্তাকেই দিতে হয়। সেই জায়গাটায় আসলে কেন এই চাঁদাবাজি নিয়ে এত কথা বলার পরও নতুন যেই সংস্কার, নতুন যে পরিবর্তনের কথাটা মানুষ মনে মনে ভাবলো বা আশা প্রকাশ করলো, যে চেঞ্জটা দেখতে চাইলো, সেই জায়গায় এর প্রভাব কেন পড়ছে না? ধন্যবাদ আপনাদেরকে একটা অসাধারণ কাজ করবার জন্য। আসলে মিডিয়া কর্মীদের এই যে বলতে হয় যে ছদ্মবেশে গোয়েন্দাগিরি করে, এর চেয়ে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না। অর্থাৎ আমাদের গোয়েন্দা সংস্থাগুলো, আমাদের যে সমস্ত বিভিন্ন সংস্থা রয়েছে এই বিষয়গুলো তদারকি করার জন্য, একদিকে তারা তদারকি এটা করছে না, অন্যদিকে সেখানে যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো আইডেন্টিফাই করার জন্য কোনো তৎপরতা নেই। ধরুন এই আপনাদের রিপোর্টে কিন্তু এসছে যে প্রতিদিন 1 কোটি টাকার চাঁদাবাজি হয়। এই 1 কোটি টাকা আসলে ভোক্তাকে দিতে হয়, সাধারণ মানুষকে দিতে হয়, তাই তো জিনিসটা। এবং তার সাথে হুমকি ধামকি নানা কিছু রয়েছে। আমি জানি না, এই প্রশ্ন আমি আমার কাছেই করতে চাই বা আপনার মাধ্যমে সবাইকেই করতে চাই। এই খবরগুলো কি শুধু এই আপনার সাংবাদিকই জানে, অন্যরা জানে না? অবশ্যই জানে, ল এনফোর্সমেন্ট এজেন্সিসগুলো জানে, সবাই জানে। কিন্তু এগুলোর যে তথ্য উপাত্ত সেইগুলো হিসাব করে আপনাদের সেটার ভুল ত্রুটি নিয়ে হয়তো পরে কথা হবে, কারণ আমরা জানি যে যখন শ্বেতপত্র প্রণয়ন কমিটি রিপোর্ট তৈরি করেছে তখনও দেখেছি যে তথ্য উপাত্তের জায়গায় তারা বেশিরভাগ কিন্তু সাংবাদিক বা পত্রিকা এগুলোর উপর নির্ভর করেছে, যেটাও আমাদের দুর্ভাগ্য এক ধরনের। অর্থাৎ আমাদের ব্যুরো আছে, আমাদের নানা ধরনের তথ্য উপাত্ত, আমাদের সলিড তথ্য উপাত্ত পাওয়ার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু নেই। এবং জানি এই অনুষ্ঠান যখন প্রচার হচ্ছে তখনই হয়তো কালকে দেখবেন বেরোবে যে এটা স্টার নিউজ কোথায় পেল, বা আমরা যারা আলোচনা করছি আমরা কোথায় পেলাম। আসলে যাদের দেয়ার কথা এই তথ্য উপাত্ত, তারা যদি কার্যকর হতো তাহলে কিন্তু এই সাংবাদিককে এই ঝুঁকি নিয়ে এগুলো করবার প্রয়োজন হতো না। তো সেই জায়গাটায় যদি বলি, মাঝে মাঝে দেখবেন যে ভোক্তারাও এগুলো কিন্তু নানাভাবে বলে, কিন্তু ভোক্তারা বলার আগে এই জিনিসগুলো নিয়ে যারাই সরকারে থাকুক, দেখুন একটি কথা বারবার আমাদের মনে করিয়ে দিতে হয় যে রাষ্ট্র, সরকার এবং ব্যুরোক্রেসি বা যারা ল এনফোর্সমেন্ট এজেন্সিজ আছেন, একটা রাষ্ট্রের এই যে অর্গানগুলো যাদের যেখানে যে কাজটা করবার কথা, তারা যখন কাজটা করে না ঠিক মতো, তখনই কিন্তু সমস্যাটা হয়। এবং সেই সমস্যাটার প্রকট একটা রূপ গতকালের রিপোর্ট বা আজকে যেটা আমরা সারাদিন দেখেছে লোকেরা। এবং উনি কিন্তু একটা কথা চমৎকার মতো বলেছে যে রিপোর্টের উপরে মানুষ বিরক্ত কেন হবে না? কারণ এই রিপোর্টটা হচ্ছে, কালকে যদি আরেকটা নতুন ইস্যু আসে এটা ভেসে যাবে। তো এই জন্যে আমরা বলবো যে এটা কিন্তু যারা এইসব দুর্নীতির সাথে জড়িত, অপকর্মের সাথে জড়িত, তারাও কিন্তু জানে যে 1-2টা দিন যদি কোনো মতো ট্যাকেল করা যায়, সেটা ওই চাকু ঘুরিয়ে হোক অথবা একটু শোডাউন করিয়ে হোক, 3য় দিনই বাংলাদেশে অন্য আরেকটা ইস্যু আসবে, তখন ওই আগের ইস্যুগুলো চলে যাবে। একটা সময় কিন্তু আমাদের দেশেই দেখবেন 1-2জন মানুষের মৃত্যুকে কেন্দ্র করে দেশের অনেক বড় বড় পরিবর্তন হয়েছে। আজকে হাজার হাজার মানুষ, শত মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোথায় যেন আমাদের, সেটা কি আমি ডিমেনশিয়া বলবো, ভুলে যাওয়ার রোগ বলবো, না কি বলবো আমি ঠিক জানি না। আর ভোক্তার ব্যাপারে আপনি যেটা বলেছেন সেটাতে আমি শেষ করি, সেটা হলো যে শুধু ভোক্তার এই ক্ষেত্রে না,
প্রতিটি ক্ষেত্রে শুধু যে এখানে চাঁদাবাজি হয় তা না, ব্যাংকে চাঁদাবাজি হয়, আর্থিক প্রতিষ্ঠানগুলোতে চাঁদাবাজি হয়, পদায়ন নিয়ে চাঁদাবাজি হয়, কোথায় না হয়। এই প্রত্যেকটা জায়গার আলটিমেট বার্ডেন কিন্তু ভোক্তাকে দিতে হয়। আচ্ছা, গ্রাহককে সেই জায়গায় আমরা আবার আসবো, ব্যাংকিং ইস্যুতে আবার আসবো। জনাব আলামিন, আপনাকে এই বিষয় নিয়ে প্রশ্ন করতে চাই যে মানুষটা আসলে পরিবর্তনের এই যে রিপোর্টটা আপনারা দেখলেন, এটা তো আসলে সবাই জানে। টেলিভিশনের সাংবাদিকদের একটা বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে যে আমাদের আসলে ছবি নিতে হয়, প্রমাণটা আমাদেরকে দেখাতে হয়। হাতে কলমে না দেখালে পত্রিকায় যেমন মুখস্থ, অথবা ওদের সাথে গিয়ে ধরেন ব্যবসায়ী হিসেবে আমাদের রিপোর্টার যে ঝুঁকিটা নিয়েছে তার সাথে কিন্তু আবার একটা ক্যামেরা রাখতে হয়েছে, আদারওয়াইজ এটা এস্টাবলিশ করা যায় না যে এখানে এই জিনিসটা ঘটছে। কিন্তু ওই যে বললেন যে এটা আবার বলে দিবে যে এটা কোথায় পেল স্টার নিউজ। আবার এখন বিষয়টা সবাই জানে, কিন্তু কে বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁধবে। প্রশ্ন হচ্ছে যেই সংস্কারের প্রশ্নে, যেই পরিবর্তনের স্বপ্ন নিয়ে এই দেশে এত বড় একটা আন্দোলন ঘটে গেল, তারপরে যে চাঁদাবাজির ব্যাপারটা ধরেন বিএনপির দিকেই, জামাতও সবসময় তাদেরকে ফ্রেমিং করে এই ব্যাপারটাই সামনে নিয়ে আসছিল, সেই জায়গাটায় তারা কি এটা কন্ট্রোল করতে পারছে না, নাকি তারা জানে না? আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচক অনেকগুলো ইম্পর্টেন্ট পয়েন্টস বলেছেন, সেগুলোকে আর আমি রিপিট করব না। বাট সত্যি কথা যেটা, আমরা কিন্তু বর্তমান দায়িত্ব নেওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রীর যে মুভমেন্টটা দেখেছি, আপনি যদি খেয়াল করে দেখেন, উনি কিন্তু ক্লিয়ারলি এই বিষয়টাকে খুব সিরিয়াসলি নিয়েছেন। যার একটা, যদি আমি আপনাকে ফলো আপের কথা বলি, কিছুদিন আগে শ্যামলীতে সিকেডি হসপিটালে আপনার একটা ঘটনা দেখেছেন। মানবিক ডাক্তার হিসেবে পরিচিত অধ্যাপক ডক্টর কামরুল ইসলাম, ওনাকে যখন একটা যুবদলের নাম ভাঙিয়ে একটা গ্রুপ যখন তার কাছ থেকে চাঁদা দাবি করছিল, তাৎক্ষণিক কিন্তু যুবদলের সেন্ট্রাল লিডাররা ওখানে গিয়েছে এবং তাকে গ্রেপ্তারের ব্যবস্থা করা হয়েছে। তাহলে এই যে আপনার যে রিপোর্টটা যে আপনার সহকর্মী করেছেন, অত্যন্ত সাহসী একটা কাজ করেছেন। আমি নিঃসন্দেহে মনে করি এটা সরকারের ঊর্ধ্বতন মহলে ওইটার মতো একটা অ্যাকশন নিতে হবে, যেহেতু অনেকগুলো নাম এখানে এসছে। কারণ আপনি কিন্তু ছদ্মবেশে ওখানে যে অনেক কষ্ট করে একটা অর্জন নিয়ে এসছেন, নিঃসন্দেহে সাধুবাদ পাওয়ার জন্য। এবং আপনি হয়তো জানেন প্রত্যেকটা সেক্টরে যারা এই ঝুঁকিপূর্ণ কাজ করে তাদের জন্য কিন্তু আলাদা ঝুঁকি ভাতা আছে। তো আপনাদের যে জার্নালিস্টরা এই কাজটা করেছে, পুলিশের পক্ষ থেকেও তাকে একটা প্রোটেকশন দেওয়া, সরকার যদি গুড গভর্নেন্সকে মেক শিওর করতে চায়, এবং যে আপনি যেটা বললেন এত বড় একটা ম্যান্ডেট নিয়ে এসছে, সেই ম্যান্ডেটের রিফ্লেকশনটা যদি সত্যি সত্যি দেখাতে চায়, কারণ এই চাঁদা তো একদিনে আসেনি। এবং আমরা বলবো যে গণতান্ত্রিক একটা দেশ কিন্তু আছে বলে এত সুন্দর একটা রিপোর্ট করার পর বড় ধরনের কোনো ঘটনা এখনো ঘটেনি। আমি কিন্তু কাউকে সাপোর্ট করছি না, মানে যেটা বলতে চাচ্ছি, এর আগে যেটা হয়েছে প্রতিটা বাড়ি কিন্তু এই ধরনের বিষয়গুলো কিন্তু সামনেও আসেনি। তো আমরা যে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি, যে ব্যাপারটা সামনে এসছে, গোপনীয়ভাবে হোক যেভাবে হোক, পাশাপাশি কিছু একটা অ্যাকশন কিছুদিন আমরা দেখেছি। আমরা প্রত্যাশা করব অবশ্যই সরকারের ঊর্ধ্বতন মহল থেকে এই বিষয়টার উপর খুব দ্রুত সময়ের ভিত্তিতে একটা ব্যবস্থা যাতে নেয়, যার ভিত্তিতে আপনি একটা ফলো আপ রিপোর্ট করতে পারেন যে এই রিপোর্টটার পরে সরকারের ঊর্ধ্বতন মহল আমরা যেটা প্রত্যাশা করেছিলাম তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। যদি না নেয় তাহলে মনে করবো এই যে পরের কথাটা আমরা বলছি যে এত বড় ম্যান্ডেটের পর কি আমরা এখনো ওই জিনিসটা দেখবো কিনা। আচ্ছা, তো আমরা এখনো সেই প্রত্যাশা করছি। আমরা ডেফিনেটলি ফলো আপ রিপোর্ট করার প্ল্যান আছে, তখন আরেকবার আপনার সাথে আমরা বসবো এবং তখন টক সাথে দেখি আমরা কি আলোচনা, কতটুকু অগ্রগতি হয়েছে আমরা দেখতে পারবো। ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, আপনাকেও ঠিক একই প্রসঙ্গে আপনার শুনতে চাই, মতামত শুনতে চাই। এই রিপোর্টের মধ্যে বলা ছিল যে সরকার আসে সরকার যায়, ধরেন আগে আওয়ামী লীগের সরকারের সময় সেম চিত্র ছিল, সেই জিনিসটা এখনও সেম। এবং আপনি শুনেছেন হয়তো কোনো ব্যবসায়ী বলেছেন যে এই আওয়ামী লীগের লোকজনই এখনও সক্রিয়, তারাই কালেকশনে যারা ছিলেন তারাই আছেন, শুধু যে মহাজন উপরের চেঞ্জ হয়েছে। আপনি এই বিষয়টা নিয়ে কি বলবেন? না, এইগুলো খুবই দুঃখজনক ব্যাপার। আসলে আমরা তো রিফর্ম নিয়ে অনেক কথাবার্তা বলি, যে কোনো রিফর্মসের কিন্তু মূল কথা হচ্ছে পলিটিক্যাল কমিটমেন্ট অফ দ্য গভর্নমেন্ট। এই যে আমরা শুধুমাত্র একটা রেজিম চেঞ্জ করলাম, একটা গভর্নমেন্ট চেঞ্জ হলো, কিন্তু আসলে সমস্ত কার্যক্রম আগের মতোই রয়ে গেল। এবং এগুলোর পিছনে মূল কাজটা হচ্ছে এই যে এত বড় একটা ঘটনা ঘটলো, এখনো পর্যন্ত কোনো শাস্তির ব্যবস্থা হয়নি। এই যে একটা বিচারহীনতার সংস্কৃতি বেশ কিছুদিন, বহুদিন না যাবতীয় বাংলাদেশে চালু আছে। তো এইগুলো যদি রিএস্টাবলিশ না করা যায়, আমরা শুধু এখন আমরা রিফর্ম করছি যে আপনার আপার হাউস করবেন না, লোয়ার হাউস করবেন না, এটা রাখবেন না, ওইটা রাখবেন। আমাদের মূল জায়গা, অর্থনৈতিক কার্যক্রমের মূল জায়গাগুলো হচ্ছে এইগুলো। তো এইগুলোতে যদি আমরা রিফর্মস না আনতে পারি, ওই রিফর্ম দিয়ে আসলে তেমন কিছু হবে না, তাই না? তো সুতরাং পলিটিক্যাল কমিটমেন্ট এবং ইকোনমিক অ্যাক্টিভিটি একদম গ্রাসরুট লেভেল থেকে শুরু করে একদম টপ লেভেল পর্যন্ত। আপনি এখানে শুধুমাত্র কারণ বাজারের ঘটনা দেখাচ্ছেন, আপনি যে দেখেন উপরে বড় বড় প্রজেক্ট করার সময় কী হয়, তাই না? প্রজেক্টের আপনার সাইজ বাড়িয়ে দিয়ে, প্রজেক্টের বিভিন্ন ধরনের এজেন্টের ইনভলভমেন্ট বাড়িয়ে দিয়ে তারা কীভাবে লুটপাট করে, তাই না? সুতরাং এই
পুরো প্রসেসটাই আসলে আমাদেরকে রিফর্মের মধ্যে আনা উচিত। আচ্ছা। তো সুতরাং এগুলো না, শুধু এগুলো তো আসলে ফিল্ড লেভেলে আপনার ঘটনা ঘটছে, এবং ডেফিনেটলি এগুলো দেখি তো আমাদেরকে শিক্ষা নিতে হবে। এগুলোর বিচারের মাধ্যমে তো আমাদের বিচারহীনতার সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সুতরাং শুধুমাত্র এই কারণ বাজার না, আসলে আপনার প্রত্যেকটা লেভেলে আসলে এই ধরনের রিফর্মস আসা উচিত। আচ্ছা, আমরা একটু আসতে চাই। আমরা যখন এই আলোচনা করছি তখন ব্রেকিং নিউজে আমাদের দর্শকরা দেখতে পাচ্ছেন যে তেলের দাম ফাইনালি বাংলাদেশ বাড়িয়েছে। সেখানে ডিজেলের দাম 100 টাকা থেকে বাড়িয়ে 115 টাকা, অক্টেনের দাম 120 টাকা থেকে বাড়িয়ে 140 টাকা, এবং পেট্রোলের দাম 116 টাকা থেকে বাড়িয়ে 135 টাকা ঠিক করা হয়েছে। এবং আমরা যখন কথা বলছি আর 40 মিনিট পরে হচ্ছে যে এই দামটা কার্যকর হবে। সুতরাং এখনও যারা লাইনে আছে, আপনারা হয়তো দেখেছেন যে ঢাকার লাইন মানে কি, যেই জায়গায় একটা তেলের পাম্প আছে সেই জায়গার 4-5 কিলোমিটার পর্যন্ত আমরা দেখেছি সেই পুরো রাস্তা এখন অফ। বিশেষ করে রাতের বেলা এটা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। একটু বলবেন যে বাংলাদেশে আসলে এই দাম বাড়ানোর যেই সিদ্ধান্ত নেওয়া হলো, সরকার নিল, সেটা আসলে কেমন হলো এবং সামনে নিকট ভবিষ্যৎটা আসলে কেমন দেখছেন? আমি আপনাকে দিয়ে শুরু করি, সৈয়দ মিজানুর রহমান। ঠিক আছে, আমাকে দিয়ে শুরু করছেন। যেহেতু বিষয়টা এইমাত্র ঘটা এবং আপনি বলছেন যে ঠিক কয়েক মিনিট পরেই এটা কার্যকর হতে যাচ্ছে, ডেফিনেটলি এটা এই দেশের জন্য মনে হচ্ছে যে খুব তাৎক্ষণিক একটা বিষয়। কিন্তু জ্বালানি ইস্যুটা কিন্তু একদিনে তৈরি হয়নি। বাংলাদেশে জ্বালানির যে অনিশ্চয়তা, সেটা তৈরি হয়েছে বহুদিন ধরে। এর আগে সম্ভবত কোনো একটা অনুষ্ঠানে আমি বলেছিলাম আপনাদের এখানেই যে দেখুন, জাইকা যখন এখানকার জ্বালানি পলিসিটা তৈরি করে, সেই পলিসিটাই তৈরি করা হয়েছিল যেন পরনির্ভরশীলতার উপর আমরা দাঁড়িয়ে থাকি। সেই পরনির্ভরশীলতা বহু বছর ধরে এখানে তৈরি হয়েছে। এখন যে আউটবাস্টটা আমরা যেটা দেখতে পাচ্ছি, তার জন্য অনেক কারণ আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতেই সকালে কি বলছে, বিকালে কি বলছে, কোনো কথাবার্তা তো কারো ঠিক ঠিকানা নাই। সারা পৃথিবীর মানুষকেই তো উন্মাদ মনে হচ্ছে। সেই উন্মাদনার সময়ে এইটাকে খুব বিচ্ছিন্ন করে শুধু এইটার উপর যদি আলোচনা চলতে থাকে বা আমরা কথা বলতে থাকি, তাহলে বাংলাদেশের মানুষের জীবনের সামনের ভবিষ্যৎ আরও ভয়াবহ। এদেশে জ্বালানি অপরাধীদের যদি বিচার না হয়, যে অপরাধীদের কারণে নানা জায়গায় জ্বালানির যে পরনির্ভরতা, এটা তো তৈরি করা হয়েছে। বাংলাদেশ আজকে কিন্তু কোনোভাবেই অকটেন এবং পেট্রোল আমদানি করা দরকার ছিল না, যদি না গ্যাস ঠিকমতো উত্তোলিত হতো, যদি না রিফাইনারিগুলো সেইভাবে দাঁড়িয়ে যেত। সেটা তো করা হয়নি। এলএনজি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমদানি নির্ভর করা হয়েছে। এবং এখনও দেখবেন যে এর আগে যেমন কুইক রেন্টাল নিয়ে আমরা কথা বলেছি, এখনও যে জ্বালানিটা আমদানি হয়েছে সেটাও কিন্তু দুটো বা কয়েকটা কোম্পানির মাধ্যমে এই আমদানিগুলো হবে বা হতে যাচ্ছে। এবং সেইটাও কিন্তু ঠিক যেভাবে হয়েছে বা যেভাবে হবে, সেই জায়গায় যে বিভিন্ন আন্তর্জাতিক বা জাতীয় যে অলিগাররা আছে, অলিগার যারা আছে, যাদেরকে আমরা সিন্ডিকেট বলে হয়তো কারণ বাজারে, বা যেটা তৌফিক ভাই বলছিলেন, এটা আসলে খুব ছোট ব্যাপার, আসলেই ছোট ব্যাপার এটা। এই চাঁদাবাজরা আসলে মূল চাঁদাবাজ না। মূল চাঁদাবাজ হচ্ছে যখন কুইক রেন্টালে ওভার প্রাইসড হয়, অর্থাৎ প্রিডেটরি কস্ট, যেটা লুণ্ঠনমূলক ব্যয়ের মাধ্যমে জ্বালানি, একটা সাধারণ ব্যবসায়ী যদি কিনতে ঠকে যায়, সে বিক্রি করতে গিয়ে তো কাস্টমারকেই ঠকাবে। তো একটা রাষ্ট্র বা একটা দেশ যখন সিদ্ধান্ত নেয় জ্বালানি কেনার জন্যে, সে কিনতেই যদি ঠকে যায় বা কেনার ক্ষেত্রেই যদি মানে এই অলিগারদের কবলে পড়ে যায়, সেই জায়গাগুলো কিন্তু অনেক গভীর থেকে আরও পেছন থেকে আসতে হবে। কারণ এই কালকে যে রিপারকেশনটা হবে, এটা আমরা কিন্তু জানি না। যেমন আমরা এই কয়দিন কিন্তু স্পষ্ট দেখেছি, শুধু দাম না বাড়ার কারণে কত কষ্ট করে মানুষ দাঁড়িয়ে থাকলেও একটা বড় ধরনের কিন্তু কোনো ঝামেলা হয়নি। আমি কিন্তু আগামীকাল থেকে সন্দিহান। অর্থাৎ আপনার একটা মানুষ বা একদল মানুষ যখন অপেক্ষা করে, তার মাথায় একটা সান্ত্বনা ছিল যে হ্যাঁ, দাম তো ঠিক আছে। এখন দামটাও বাড়লো, আবার লাইনটাও যদি ওরকম হয়, বা যেটা বলছেন যে রাতের ঢাকা একেবারেই ভিন্ন। রাতের ঢাকা অনেক চঞ্চল, এখন অনেক অস্থির, বরং দিনের বেলায় মানুষ বেশি ঘুমাচ্ছে, মুভমেন্ট কমে গেছে। কিন্তু তো সেই জায়গাটায় কি হবে সেটা কিন্তু আনপ্রেডিক্টেবল। তবে আমি কি হবে এই প্রশ্ন এই জন্যই আসলো যে বিভিন্ন পণ্যের দাম, এই যে ট্রাকের ভাড়া 75% পর্যন্ত, আমার কালকেই রিপোর্ট ছিল আমাদের এখানে, 75% পর্যন্ত বেড়ে গেছে অলরেডি। মানে এখানে অর্থনীতিবিদ আছেন, জি, বাংলাদেশের ইনফ্লেশন নিয়ে যে গোজামিল আছে, ধরেন ইনফ্লেশন যে মাপা হয়, সেটা ফুড এবং আদার দেন ফুড বলা হচ্ছে।
বাংলাদেশের ইনফ্লেশনের এখন দেখেন এখানে যারা বসে আছে, আমি নিশ্চিত করে বলতে পারি এই তিনজনই রাতের বেলা অন্তত 100, 200, 300, 400 টাকার ওষুধ খেয়ে ঘুমাতে হবে। অর্থাৎ ইনফ্লেশন জ্বালানি কেনার জন্য অন্য অন্য জায়গায়, মানে একটা সময় ছিল না যে খাবারের ইনফ্লেশনটা নিয়ে আমরা অনেক বেশি কথা বলতাম। গত বছর আমাদের ইনফ্লেশন ছিল 10-এর উপরে, এবার কিন্তু 10-এর নিচে এই কাগজে কলমে। হ্যাঁ, কাগজে কলমে। কিন্তু জীবনযাত্রার মান যদি আপনি দেখেন বা আমাদের অন্য কিছু দেখেন, সেই জায়গাগুলোতে ভয়াবহ গরমিল দেখতে পাচ্ছি আমরা। তো সেজন্য কেন বলছি আনপ্রেডিক্টেবল, কারণ আসলে আমরা বলতে পারবো না। কারণ একেতে হচ্ছে যে আমাদের ডেটাগুলো পরিষ্কার না, অস্বচ্ছ ডেটা নিয়ে আমরা কথা বলি, কাজ করি। একটা জাতির কত বড় দুর্ভাগ্য হলে, আমি সাংবাদিকদের ছোট করে বলছি না, সাংবাদিকদের তথ্য উপত্যের উপর ভিত্তি করে আমাদের শ্বেতপত্র প্রণয়ন করতে হয়, সাংবাদিকদের তথ্য উপাত্তের উপর ভিত্তি করে আমাদের অন্য ল এনফোর্সমেন্ট এজেন্সিস বা যারা গোয়েন্দা সংস্থা আছে তাদের তৎপরতা শুরু হলো তারপরে। এটা দুর্ভাগ্য। এই দুর্ভাগ্যের জায়গা থেকে যদি আমি দেখি, তাহলে জ্বালানির বিষয়টা নিয়ে আসলে কি হবে, একটা জিনিসের দাম বাড়ালে কমালে পরিস্থিতি ট্যাকেল করার জন্য যে ধরনের সংবেদনশীল জি পরিস্থিতির মানে ট্যাকেল করার জন্য মেকানিজম থাকতে হয়, সে জায়গায় আমাদের যথেষ্ট দুর্বলতা আছে। আচ্ছা, আমরা একটু ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী আপনার মতামত শুনি। মানে ইনফ্লেশনের কথা আসলো, এই তেলের দাম বৃদ্ধির ফলে আপনি বাংলাদেশের ইকোনমি সম্পর্কে আপনার আইডিয়া, এখানে যারা আছেন সবার মধ্যে একটু স্বচ্ছ। সো আমরা কোন দিকে যাচ্ছি আসলে, মানুষ কি আসলে বিপদে পড়তে যাচ্ছে কিনা? বিপদে তো পড়তে হবেই এখনকার যে অবস্থা। যাই হোক, ইনফ্লেশন ব্যাপারটা যখন আসছিল, ডক্টর আহসান মনসুর সাহেব যখন নাকি আপনার গভর্নর ছিলেন, তো উনি তো ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য একটা কি বলে আপনার কন্ট্রাকশন মনিটারি পলিসি নিয়েছিলেন। তখনই আমরা বলেছিলাম যে আপনার স্যার শুধুমাত্র আপনার এই কন্ট্রাকশন মনিটারি পলিসি দিয়ে আপনার কাজ হবে না, অ্যাট দ্য সেম টাইম সাপ্লাই চেইন আপনাকে ম্যানেজ করতে হবে। এই যে ব্যবসায়ীরা হঠাৎ করে দাম বাড়িয়ে দিল, আপনি বললেন আপনার ওই যে ট্রান্সপোর্টেশন কস্ট 75% বাড়িয়ে দিল, জিনিসপত্রের দাম আমার যখন খুশি তখন বাড়িয়ে দেয়। সুতরাং আমাকে শুধুমাত্র এই কন্ট্রাকশন মনিটারি পলিসি নিলে হবে না, আমাকে টোটাল সাপ্লাই চেইনটা ম্যানেজ করতে হবে, তাই না? তবেই যদি আপনি এই দুইটার মধ্যে একটা এফেক্টিভ একটা কোঅর্ডিনেশনের মাধ্যমে যদি আপনি জিনিসপত্রের দাম আপনি কমিয়ে আনতে পারেন। সেই জন্য এই ইনফ্লেশন মানে আদার দেন দিস ওয়ার, আমি যদি ওয়ার ছাড়াও চিন্তা করি তবু ইনফ্লেশন কন্ট্রোলে আসতো কিনা আমার সন্দেহ আছে, বা আসতেও না। এবং এখনকার যে অবস্থাটা, এটা দিস ইজ মানে আমাদের দেশের লোকেরা তো একটা উছিলা পেলেই বিভিন্নভাবে দাম টাম বাড়ায়। তো এখনকার এই যে ওয়ারের জন্য আমাদের যে ইমিডিয়েট ইম্প্যাক্ট হচ্ছে, আমাদের ইমিডিয়েট ইম্প্যাক্ট এই জ্বালানি নিরাপত্তা নিয়ে, তাই না? কারণ আসলে জ্বালানিতেও আমরা আগে থেকেই আমরা আমদানি নির্ভর হয়ে গেছি, তাই না? আমরা না রিনিউয়েবল এনার্জি দিকে গেলাম না, আমরা এই নতুন কূপ খনন করলাম, কিছুই করলাম না। তার মানে আগে থেকে কিন্তু আমরা মানে এই ধরনের একটা ট্র্যাপের মধ্যে ছিলাম। আর এখন থেকে এটার সাথে এসে যোগ হয়েছে আপনার এই ওয়ার। তো যার ফলে আমাদের এই জ্বালানির কষ্টটা কিন্তু আমাদেরকে অনেক ভোগাবে। কারণ এর ফলে যে জ্বালানির অনিরাপত্তা বা জ্বালানির খরচ যে আমাদের কত বেড়ে যাবে, সেটা যে আমার টোটাল কস্ট অফ লিভিং এবং লিভিং স্ট্যান্ডার্ডের উপরে যে আপনার চাপ পড়বে, এটা অনস্বীকার্য। এটার আপনি কোনোভাবেই কন্ট্রোল করতে, এই যে আপনি আজকে যে ইনফরমেশন দুইটা দিলেন, তো এটা আমাদের সমস্ত আমাদের সাপ্লাই চেনের উপর পড়বে না? ডেফিনেটলি পড়বে। তো এর ফলে আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং আমাদের ক্ষতিগ্রস্ত হবে, আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং আমাদের নিচে নেমে যাবে। তারপরে এগুলোর ওপর সাইড এফেক্ট হতে আছে। মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিং আপনার ক্ষতিগ্রস্ত হলে মানুষই তখন মানে আপনার কি বলে 2 নম্বরই কাজকর্ম শুরু করে দেয়, তাই না? অফিস আদালতে এই আপনি যে চাঁদাবাজির রিপোর্টগুলো করলেন সেগুলো আবার শুরু হবে। সুতরাং এগুলোর রিপল এফেক্ট আছে বিভিন্ন ধরনের। তো সুতরাং এর থেকে আপনাকে বেরিয়ে আসতে গেলে ডেফিনেটলি এই ধরনের, এই যে আমরা এত বড় বড় বিদ্রোহ করলাম, আন্দোলন করলাম, এই ধরনের গভর্নমেন্টে আমার মনে হয় না এগুলো ট্যাকেল করা দেবে। ইউ নিড এ গভর্নমেন্ট, আ ভেরি স্ট্রং পলিটিক্যাল কমিটমেন্ট যে আমি এটার কন্ট্রোলে আনবো। এই ধরনের মানে আপনার মানে শুধুমাত্র মানুষজনকে দেখানো যে আমি এটা করতেছি সেটা করতেছি, এইগুলো দিয়ে আমাদের এত বড় বড় প্রবলেম সলভ হবে না। তো সুতরাং এই যে ধরুন জ্বালানি নিয়ে যে কথাবার্তা হচ্ছে, একদিকে এক মন্ত্রী বলতেছে আমার 3 মাসের রিজার্ভ আছে, আর এদিকে আমরা দেখি লাইন 10 মাইল যাওয়া যাচ্ছে, রাতেবেলা ঘর থেকে বেরোতে পারতেছি না, তাই না? তো এই জিনিসগুলোর মধ্যে আসলে কোনো সামঞ্জস্যতা নাই, তাই না? তার মধ্যে আসলে এটা এই প্রকৃত ঘটনা, প্রকৃত অবস্থা সাধারণ জনগণকে জানালে লাভ হয় কি? এটার সবচেয়ে বড় লাভটা হচ্ছে যে জনগণ তখন এটা ওন করে, জনগণ তখন এই গভর্নমেন্টকে সাপোর্ট করে বা গভর্নমেন্টকে ফেসিলিটেট করে টু
টু মিটিগেট দিস প্রবলেম। এখন তো ধরেন একদিকে মন্ত্রীরা বলতেছে যে এগুলো আমাদের অনেক রিজার্ভ আছে, অন্যদিকে আরেকজন বলতেছে এগুলো কারসাজি করে দাম বাড়ানো হচ্ছে, আবার অন্যদিকে গভর্নমেন্ট নিজেই দাম বাড়াচ্ছে। তো আমরা আসলে কোন দিকে, এগুলো তো আসলে মানুষজন কনফিউজড হয় এবং মানুষজন আস্থা হারিয়ে ফেলে গভর্নমেন্টের উপরে। এই হচ্ছে আমাদের অবস্থা। কিন্তু আমরা যদি প্রপার ইনফরমেশনগুলো দিতাম তাহলে ডেফিনেটলি জনগণই পার্টিসিপেট করতো আমাদের এই সমস্ত মিটিগেশনে। আচ্ছা, অধ্যাপক আলামিন, প্রশ্ন হচ্ছে যে এই দাম বৃদ্ধির ফলে, তেলের দাম বৃদ্ধির ফলে দেশে আপনি কোনো কিছুর আশঙ্কা করেন কিনা যে এটা খারাপ দিকে যাবে আরও, এবং হচ্ছে যে আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা এই দাম বৃদ্ধি, জ্বালানির মূল্য বৃদ্ধি আমাদের অর্থনীতিতে কীরকম প্রভাব পড়বে, আপনার কি মনে হয়? দেখুন, আসলে এটা তো নিঃসন্দেহে আমাদের কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে যাবে এবং এক্ষেত্রে একটা ইম্প্যাক্ট তো পড়বেই, ইনফ্লেশন ট্রিগার্ড হবেই, বাড়বেই, এবং সব কিছুর দিন শেষে আলটিমেটলি এন্ড ইউজার যিনি তাকে বহন করতে হবে। এবং যেই কথাগুলো আলোচনা হলো সেটার মধ্যে কিন্তু আমি একটা জায়গায় একটু বলবো যে এটা কিন্তু গভর্নমেন্ট ইনভাইট করে আনেনি। কন্ট্রোলেবল যে জিনিসটা আমি কোনটা মেকানিজমের মাধ্যমে কন্ট্রোল করবো, বাট যেটা হঠাৎ করে ক্রিয়েটেড হয়েছে, গভর্নমেন্ট কিন্তু প্রথম থেকে চেষ্টা করেছে যে এটাকে না বাড়িয়ে কীভাবে ম্যানেজ করা যায়। পরবর্তীতে আপনি হয়তো দেখেছেন যে আমরা কিন্তু যখন IMF-এর কাছ থেকে টাকা নেই, তারা কিন্তু বলে যে সাবসিডি কোনো জায়গায় দেওয়া যাবে না। আমরা দীর্ঘদিন কিন্তু সাবসিডির মধ্যে যাচ্ছিলাম। তখন আমরা যদি চিন্তা করে দেখি যে এই জায়গাটায় সাবসিডি যে পরিমাণ যাচ্ছে বা সেটা থেকে যদি কোনো চ্যালেঞ্জ থাকে, সেটা গভর্নমেন্ট চিন্তা করে কি এটা করেছে কিনা সেটা একটা বিষয়। পাশাপাশি আমরা জ্বালানির যে অল্টারনেট অপশনগুলো বলছি, যে আমরা যেখান থেকে মেইনলি ক্রুড অয়েল টেনে প্রসেস করি, আপনি হয়তো একটা রিপোর্টে খেয়াল করে দেখেছেন, সেখানে বলেছে যে আমরা যদি 31,000 কোটি টাকার মতো খরচ করি ইস্টার্ন রিফাইনারিতে, তাহলে হয়তো আমরা লো গ্রেডেড ক্রুডকে আমরা প্রসেস করতে পারবো। এখন আমরা শুধুমাত্র ওই দেশ থেকে ক্রুডটা এনে করতে পারি কেন? কারণ আমাদের যে মেশিনারিজগুলো আছে রিফাইন করার জন্য, এটার উপযোগী করে এটা করা। বাট এটাকে যদি আমি আরও অন্যান্য অল্টারনেট সোর্স, ধরেন আমি মনে করলাম যে আমি রাশিয়া বা অন্য কোনো জায়গা থেকে চিন্তা করছি, তাহলে ওইখান থেকে আনলে কিন্তু আমাদের যে রিফাইনারি, যেটা একাই 20% অ্যান্ড অ্যাভাব হচ্ছে আপনাকে সাপ্লাই দিচ্ছে টোটাল আমাদের যে জ্বালানির চাহিদার, এবং এটাকে তারা বলছে 50% পর্যন্ত একাই তারা করতে পারবে যদি এই ইনভেস্টমেন্টটা করা হয়। তাহলে এই স্টাডিটা তো গভর্নমেন্টের কাছে নতুন এসছে। এখন এইগুলো নিয়ে যে তারা যদি মানে জ্বালানির সেফটি বলেন বা যে স্ট্যাটিস্টিক্সের কথা আসছে যে আসলে কতটুকু মজুত আছে, কি ইম্প্যাক্ট পড়তে পারে, বা এত মজুত যদি থাকে লাইনটা কেন থাকবে। কারণ আমাদের কিন্তু আরও এই হ্যাবিটটাও আছে। ধরেন আগে আমি যদি একদম খুব সহজভাবে বলি, যারা ধরেন গ্যাসে গাড়ি চালায় তার কিন্তু 2 থেকে 3 লিটার তেল নিত স্টার্ট দেওয়ার জন্য, এরকম অনেক গাড়ি আছে। এখন যখন চিন্তা করলো যে তেলের শর্টেজ হতে পারে, ওই বিশাল একটা অংশ কিন্তু ফুল ট্যাঙ্কি করে দিচ্ছে। তাহলে এইটাতে একটা হঠাৎ করে ক্রিয়েট হয়েছে, এই ডিমান্ডটা তো ছিল না। মানে আমরা কিন্তু নিজেরাও কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন মজুদ সরকারের পক্ষ থেকে ধরেন আপনার আটক করা হচ্ছে, বা পাম্পের ওরাও বলছে যে আমরা যে রেগুলার আগে তেল পেতাম তার চেয়ে বেশি তেল পাচ্ছি। তারপরে এই জিনিসটা কেন হচ্ছে? তাহলে এইগুলোকে খতিয়ে দেখতে হবে যে কোথাও এই জিনিসগুলো মানে কেউ স্টোর করছে কিনা, বা গভর্নমেন্টকে আরও অ্যাক্টিভ হতে হবে। পাশাপাশি অল্টারনেট যে অপশনসগুলো আছে সেগুলো এই মুহূর্তে সিচুয়েশনে কীভাবে এগুলো ম্যানেজ করা যায়, প্যানিক ক্রিয়েট না করে। কারণ এখন ধরেন স্ট্যাটিস্টিক্সটা একটা আসলে যদি বড় ধরনের একটা হতাশা সব দিকে তৈরি হয়ে যায়, তাহলে ডিফারেন্ট একটা সিচুয়েশন হতে পারে। তো সব কিছুকে মিলিয়ে হয়তো আমি মনে করি যেটা হচ্ছে, নিঃসন্দেহে এটা বার্ডেনটা জনগণের উপর আসবে, এবং নিঃসন্দেহে এটাকে সরকার যত সুন্দর ম্যানেজ করতে ফেল করবে, ততই দুর্ভোগ বলেন, ভোগান্তি বলেন, অন্যান্য যে সোশ্যাল ইম্প্যাক্টগুলো সেগুলো কিন্তু সরকারের মানে ডিসফেভারে যাবে, সরকারের পক্ষে থাকবে না। তাই আমি মনে করি সরকারকে এই বিষয়টাকে খুবই গুরুত্ব সহকারে সঠিক তথ্যপাত্তর মাধ্যমে রিয়েল নিড অ্যাসেস করে অল্টারনেট অপশনের মধ্যে বেস্ট অপশন কোনটাকে এই মুহূর্তে ব্যবহার করা যায় সেটাকে খুব দ্রুততার ভিত্তিতে করতে হবে। আচ্ছা, পরিষ্কার। আমরা ব্যাংক রেজুলেশন আইন 2026 নিয়ে একটু আলোচনা করতে চাই। বিএনপি সরকার একীভূত 5 ব্যাংকের মালিকানা আবার পুরনো মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার একটা সুযোগ রেখে আইন তৈরি করেছে, আপনারা নিশ্চয়ই জানেন। সেই আইনের 18 ক-তে যেই বিষয়গুলো আছে সেটি নিয়ে আপনি সৈয়দ মিজানুর রহমান, আপনাকে দিয়ে শুরু করি। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? সেখানে যারা পুরনো মালিক ছিল, এই বাংলাদেশে অর্থনীতিবিদরা যারা আগেও আমাদের মানে টকশোতে যাদের সাথে বসছি, আমরা অত ভালো অর্থনীতি বুঝি না, কিন্তু এইটুকু বুঝি যে বাংলাদেশের ইকোনমির যে সাইজ, এখানে এত ব্যাংকের দরকার হয় না, এবং আপনারা তাই বলেন সবসময়। সেই জায়গায় এই আওয়ামী লীগ সরকারের আমলে সবচাইতে বেশি ব্যাংক আসলো, বেসরকারি ব্যাংক এবং প্রতিযোগিতা, এবং সেই জায়গায় কিছু ব্যাংক আবার দেউলিয়া নিজেদের মোটামুটি ঘোষণা করার অবস্থা, এবং তাদের যাতা অবস্থা, সেই জায়গা থেকে তাদেরকে আবার এই অন্তর্বর্তী সরকারের 5টা ব্যাংকে নতুন করে তাদেরকে কোরামিন বা কিছু একটা দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টার একটা পর্যায়ে নতুন করে আবার এই গত 2 দিন ধরে আমরা এই নতুন একটা প্রজ্ঞাপন সরকারের দেখলাম। এই বিষয়টা আসলে কেমন হলো? আবারও ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, মাঝে মাঝে আমরা গল্প শুনি যে কিছু কালো টাকার লোক এক জায়গায় আড্ডা দিলেও নাকি তারা একটা ব্যাংক বানিয়ে ফেলার প্ল্যান
করে ফেলতে পারে, মানে এরকম একটা সময়ের ভেতর দিয়েও বাংলাদেশ গেছে ব্যাংক তৈরি করার পেছনে। এটার প্রয়োজন, নিডস অ্যাসেসমেন্ট, এই সেই এগুলো না। আমাদের কিছু টাকা আছে, অতএব আমাদের একটা নিজেদের টাকা রাখার জন্য বা যা ইচ্ছা তাই করবার জন্য একটা ব্যাংক বানানো দরকার। এইটা আমি উত্তরে যাবার আগে আমি তৌফিক ভাই বলি, আমরা যেহেতু আমার ইউনিভার্সিটির সিনিয়র ভাই, আপনার কাছে একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছা করে, সেটা হলো এই যে আইএমএফ নিয়ে একটু আগে কথা হলো, যে আইএমএফ বলেছে অতএব করা যাবে না। আপনার কাছে কি মনে হয়েছে কখনো যে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে বাংলাদেশের ইকোনমিস্টরা সোল্ড আউট হয়েছে? সোল্ড আউট হোক আর না হোক, ইনফ্যাক্ট মানে এই সমস্ত জিনিসপত্র যেগুলো, এগুলোর যে রেশনাল অ্যান্সার, এগুলো শুধু IMF এর লোকেরা জানে, আর অন্যরা কেউ জানে না, সেটাই তো বলছি। তাই না? তার মানে সবাই জানে। আমাদের দেশে যারা যেমন আপনার ইকোনমিস্ট, ইয়ার কথা মনে আছে নিশ্চয়ই, ওই যে IMF এর চিফ ইকোনমিস্ট ছিল, ওই যে এক বাঙালি ভদ্রলোক, কলকাতার বাঙালি, যাই হোক, উনি বলছিল উই আর বেটার ইকোনমিস্ট দেন IMF, কিক দেম আউট। আমি সেইটাই বলছি। তার মানে আমাদের দেশে এখন এই যে আপনি ব্যাংকগুলো নিয়ে মানে কথাবার্তা বলছেন, তা আমরা কি এইগুলোর সঙ্গে কথাবার্তা বলি নাই? বাংলাদেশকে উপদেশ দেওয়া হয়নি, তোমরা কেন এগুলো করো না, তাই না? আচ্ছা, এই প্রসঙ্গেই আসছি। অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি এইটা অন্তত অ্যাড্রেস করেছেন, কারণ এখন যখন যাই ঘটুক না কেন, দিন শেষে দেশটা তো আমাদের। তো সেই জায়গায় সরকারে যেই থাকুক, তাদেরকে ইকোনমিক পলিসি তৈরি করার ক্ষেত্রে ইকোনমিস্টদের তো আনবায়াসড হতে হবে। তারা যদি IMF এর টাকায় বা ওয়ার্ল্ড ব্যাংকের টাকায় ভুলভাবে অর্থনীতিকে নিয়ে যায়, সেই দায়িত্বভারও নিতে হবে। সেই কারণে আমি সোল্ড আউট শব্দটা বলেছি। আপনার ওই প্রশ্নের জায়গাটায় আসি, যে ব্যাংক করার ক্ষেত্রে আমাদের এই ধরনের কথা তো আছেই। তারপর আমাদের যে অ্যামেন্ডমেন্টগুলো হয়েছে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক যে প্রত্যেকটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, প্রত্যেকটা অ্যামেন্ডমেন্টকে যদি সূক্ষ্মভাবে দেখা যায়, ব্যাংক যে মালিক পক্ষ তাদের সুবিধা দেওয়ার জন্য প্রত্যেকটা অ্যামেন্ডমেন্টকে যদি তীক্ষ্ণভাবে বিশ্লেষণ করা যায়, আমি বর্তমান সরকারের অনুরোধ করব যে কোনো একটা কমিশন করে কিছু করে শুধুমাত্র ব্যাংকের যে অ্যামেন্ডমেন্টগুলো হয়েছে কোম্পানি আইনের, সেইটাকে অ্যানালাইসিস করা দরকার। সেখানে সব কিছু আছে। যেমন ধরুন, একটা ছোট্ট জিনিস বলি আমি, বাংলাদেশের কমার্শিয়াল ব্যাংকগুলোর এমডি কন্ট্রাকচুয়াল হয় কেন? কেন কন্ট্রাকচুয়াল এমডি দরকার হয়? এই জন্যে দরকার হয়, তাদের কোনো দায় দায়িত্ব নিতে হবে না, তাদের কোনো রেসপন্সিবিলিটির জায়গা থাকবে না, জবাবদিহিতা থাকবে না। 3 বছর 2 বছর একটা মোটা টাকায় চাকরি করে চলে যাবে। এখানে প্রচুর রেকর্ড আছে, যাদের চাকরি আরও 5 বছর আছে, 4 বছর আছে, তারা রিজাইন করে কন্ট্রাকচুয়াল হাইলি পেইড হয়ে যায়, এবং তাদের ওই জায়গায় এমডি বানানোর জন্যে, এই যে যাদের কথা আমরা বলি, যারা ব্যাংক লুট করে, তারা তাকে এমডি বানানোর জন্য লবি করে সরকারের সাথে, করে এইসব এমডিগুলো হয়। অথচ যারা রেগুলার ব্যাংকিং সেক্টরে কাজ করে করে কমার্শিয়াল ব্যাংক চালানোর যোগ্যতা অর্জন করেছে, তারা যদি রেগুলার চাকরিতে থেকে এমডিটা হতো, তাহলে পরে সে কিন্তু কাজটাও ভালো বুঝতো এবং ওই দায়িত্বের জায়গাটা থাকতো, তার রিটায়ারমেন্ট, তার সব কিছু দিয়ে। এরকম একটা রিসেন্টলি বাংলাদেশ ব্যাংকের, এই যে গত ইন্টেরিয়াম গভর্নমেন্টে একটা সার্কুলার হয়েছে, এখন ব্যাংকের, কমার্শিয়াল ব্যাংকের এমডি ওই যারা বাংলাদেশ ব্যাংকের রিটায়ার অফিসার, তারাও হতে পারবে। একটা কিভাবে সম্ভব যে যারা রেগুলেটর, তারা এমডি হওয়ার স্বপ্ন নিয়ে কি রেগুলেট করবে? এই সমস্ত পাগলামি, এগুলো নিয়ে কথা বলা দরকার না। শুধু তাই না, এফআইডি বা অন্য আর্থিক প্রতিষ্ঠানে যদি কেউ কাজ করে, অর্থাৎ আমার যদি কোনোভাবে কোনো কানেকশন আমি করতে পারি, তাহলে আমি এমডিটা হয়ে যেতে পারবো। অর্থাৎ বাংলাদেশের এমডি নিয়োগের জায়গায় স্বচ্ছতা যতদিন না হবে, এই ব্যাংকটাকে কিভাবে চালাবে? আর এমডি কিন্তু আসলে কোনো ডিসিশন মেকার না, বোর্ড চেয়ারম্যান সহ এমডি তো এগুলো এক্সিকিউট করবে। কিন্তু এমডি ধরিয়ে দেবে যে স্যার এটা এই কারণে করা যাবে না, এটা এই কারণে করা যাবে না, অর্থাৎ সে একটা মনিটরিং, মানে বস কাইন্ড অফ থিং। এই জায়গাগুলো যতক্ষণ না হচ্ছে না, আমাদের এই আলোচনায় কাজ হবে না। বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলো নিয়ে ভালো রকম গবেষণা হওয়া দরকার, বিশেষ করে ব্যাংক কোম্পানি আইনের। আমার মনে হয় তৌফিক ভাই আরো ভালো জানবেন এগুলো। ডক্টর তৌফিক আহমেদ, আপনি যদি এই বিষয়টা নিয়ে বলেন। আজকে ডক্টর জাহিদের একটা জায়গায় একটা ইন্টারভিউ পড়ছিলাম, উনি এইটার প্রতিক্রিয়ায় উনি বলছিলেন যে এটা একটা দায়মুক্তি সংস্কৃতি তার কাছে মনে হয়েছে। এবং আপনি কি মনে করেন যে এই আইনের মাধ্যমে ব্যাংক লুটেরাদের আইনি দায়মুক্তি দেওয়া হচ্ছে? বাংলাদেশের যে লোন দেয়া এখন পর্যন্ত ব্যাংক ঋণের 82%, এরকম একটা রিপোর্ট দেখলাম, 82% শুধুমাত্র এই যে যারা ডিরেক্টর, বেসরকারি ব্যাংক কর্তৃপক্ষ, যারা নিজের ব্যাংকে না হলেও একজন আরেকজন অন্য ব্যাংক থেকে এই লোন নেওয়ার যে সংস্কৃতি, এই বিষয়গুলো আপনার আসলে কেমন এগুলো এই ধরনের আসলে আমরা তো ব্যাংক সম্বন্ধে অনেক কথাই বলি, তারপরে বাংলাদেশ ব্যাংকের অনেক ক্রিটিসিজম করি, বাংলাদেশ ব্যাংকে তো আমাদের বন্ধু বান্ধব, তাই না? তো ওরা মাইন্ড করে। তা আমাদের সব কথাবার্তাগুলোর পিছনে আসলে আমরা যে জিনিসটা মেইন করি, সেটা হচ্ছে একটা ব্যাংকিং ব্যবস্থাকে যদি আপনি একটা উন্নত পর্যায়ের ব্যাংকিং ব্যবস্থায় নিতে চান, তো প্রথম যে রিকোয়ারমেন্টটা সেটা হচ্ছে একটা শক্তিশালী সেন্ট্রাল ব্যাংক।
একটা শক্তিশালী সেন্ট্রাল ব্যাংক, এই ধরনের আপনার সেন্ট্রাল কি ব্যাংক। মনে হচ্ছে বাংলাদেশ ব্যাংক দুর্বল? মাই গড, এটা দুর্বল মানে দুর্বলতম বললেও তো আমি রাজি হব না। এটা একটা শক্তিশালী একটা সেন্ট্রাল ব্যাংক, তাই না? এই সেন্ট্রাল ব্যাংকের এই সেন্ট্রাল ব্যাংক, এই যে ধরেন এই যে ব্যাংক রেজুলেশন অ্যাক্ট, এটা আপনার এইগুলো করে করে আসলে কি মানুষের নজরটা অন্যদিকে সরে দেয়। কারণ আপনার ব্যাংক কোম্পানি অ্যাক্টে এগুলো বলা আছে না সব। আচ্ছা, আমি একটু ছোট্ট তো সুতরাং এইগুলো এই এইটার যে সাথে তৌফিক ভাই, আপনি নিশ্চয়ই জানেন যে এই যে রিশিডিউলিং হয় না ব্যাংক, জি, লোন, এইটা কিন্তু একটা মহা জালিয়াতি। অর্থাৎ আমরা দেখি কি একজন নতুন এমডি আসলে বা গভর্নর আসলে তার পারফরমেন্স ভালো দেখানোর জন্য আগেরটার সব খারাপ জিনিস বলবে, আর সিএলটা যেন কম দেখায় সেজন্য রিশিডিউল করে। আসলে কিন্তু ওগুলো ক্লাসিফাইড অলরেডি। আচ্ছা, এবং তখন কেন করে জানেন, এখানে আরেকটা দ্বিতীয় উদ্দেশ্য আছে, সে যেন অন্য ব্যাংক থেকে আবার লোনটা নিতে পারে। কারণ এতক্ষণ সে ক্লাসিফাইড থাকার কারণে ওই ক্লায়েন্ট কোথা থেকে লোন পাচ্ছিল না। কিন্তু রিশিডিউলিং এর নামে যা ইচ্ছা তাই করা যায়। এই যে আগে 2% ছিল ডাউন পেমেন্ট, এই রিসেন্ট সার্কুলার এটা 1% হয়েছে, অর্থাৎ তার আগে তো অনেক ছিল, 10%, 10% ছিল, 30% ছিল। তো এই যে এটা কমাতে মানে এগুলো সবই সুবিধা দেওয়ার জন্য, এবং এগুলোর সাথে বাংলাদেশ ব্যাংক জড়িত, রেগুলেটররাই জড়িত। এই যে রিশিডিউলিং নিয়ে আমি বেশ কয়েকবার বাংলাদেশ ব্যাংকে বলেছি যে তোমরা কি একমাত্র সেন্ট্রাল ব্যাংক পৃথিবীতে আর সেন্ট্রাল ব্যাংক নাই, পৃথিবীর কোথাও নিয়ম নাই একটা রিশিডিউলিং লোন তার লোন স্ট্যাটাস চেঞ্জ করতে পারে। আমি একটা ক্লাসিফাইড লোনই আমি একজন ঋণ খেলাপের তার না হয় তার লোনটা রিশিডিউল করে দিলাম, কিন্তু হি উইল নেভার বি ক্লাসিফাইড অ্যাজ গুড লোনই আনলেস হি ইজ পেইং অফ দ্য ফুল লোনস। বুঝতে পারছেন? এইটা হলেই তো অনেক কিছু হয়ে যায়। এই আপনি যদি এই নিয়মটাই শুধুমাত্র করেন, এখন একটা নির্বাচন আসে সবাই একদম রিশিডিউল করার জন্য হুমড়ি খেয়ে পড়ে, তাই না? একবার ডাউন পেমেন্ট করে 1% বা 2% ডাউন পেমেন্ট করে পুরো লোনটা রিশিডিউল করে ফেলে, তার মানে দে উইল বি কনভার্টেড ইনটু এ গুড লোনই অ্যান্ড নাও দে ক্যান টেক লোন ফ্রম দিস ব্যাংক অ্যান্ড অলসো ফ্রম দ্য আদার ব্যাংক, তাই না? এইভাবে এইগুলোকে বাড়ানো হয়। সুতরাং এই যে রিশিডিউল করুক, কিন্তু তার যদি লোনের স্ট্যাটাস চেঞ্জ না হয় তাহলে তো সে তো অন্য কোনো জায়গা থেকে আপনার আর ঋণ নিতে পারবে না, বা ইভেন সে নির্বাচনেও দাঁড়াতে পারবে না, তাই না? তো সুতরাং এগুলো বন্ধ করার যথেষ্ট ব্যবস্থা আছে, কিন্তু আমাদের সেন্ট্রাল ব্যাংক শোনে না। আমাদের সেন্ট্রাল ব্যাংক তার নিজের মতোই করে চলে। এই যে আপনার এই যে তারা কি একটা টার্ম বের করেছে, ইচ্ছাকৃত ঋণ খেলাপি। ইন্ডিয়াতে কি হয়, প্রত্যেকটা ব্যাংকের স্টেটমেন্ট দিতে হয়, কারা ইচ্ছাকৃত কারা অনিচ্ছাকৃত, তাই না? তাকে স্টেটমেন্ট দিয়ে বলে দিতে হয় যে এরা ইচ্ছাকৃত ঋণ খেলাপি আর অনিচ্ছাকৃত ঋণ খেলাপি। আপনার পৃথিবীর সব দেশে আছে। আসলে আমরা যেটা এই যে এই নন পারফর্মিং লোনগুলো অ্যাড্রেস করার ব্যাপারে বিভিন্ন সময় তো লোকজন আমাদেরকে জিজ্ঞেস করে, যেমন সাংবাদিকরাও জিজ্ঞেস করে। আর আপনার একটা কথা আমি কিন্তু অপোজ করি, সেটা হচ্ছে দিস ইজ ইনভেস্টিগেটিভ জার্নালিজম। আমি তো জার্নালিজমকে প্রেস করি, বরঞ্চ আমি খুশি। আমি যে আমাদেরকে ধরিয়ে দিচ্ছে, তাই না? আপনি দেখেন না ইকোনমিস্টের জার্নালিস্টরা বা আপনার আমাদের ধরিয়ে দেওয়ার পরে ফলো আপটা করেন, এবং আমি তো আমাদের দেশের জার্নালিজমটা আমি মনে করি অনেক ইমপ্রুভ অ্যাকচুয়ালি আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছি এটার দায় কিন্তু কোনোভাবে ইন্টারিমেরও ছিল না, বর্তমান গভর্নমেন্টের ছিল না। অ্যাবসলিউটলি ব্যাংক ডাকাত হিসেবে যদি বলি, সেটা হচ্ছে ফ্যাসিস্ট গভর্নমেন্ট যারা ছিল তারা ঘটনা তারা ঘটিয়েছে। ওইভাবে আপনি আপনাকে আমি একদম স্ট্যাটিস্টিক্স সহ বলি আপনি যদি স্ট্যাটিস্টিক্সই জানতেন তাহলে আমি তো বলতে পারি যে তারা বর্তমান গভর্নমেন্ট ইজ মোর আমি আপনাকে কেন বলছি, এই ধরনের একটা আপনি খেয়াল করে দেখেন না আমি অ্যামেন্ডমেন্ট প্রশ্নে আসছি না, আপনি খেয়াল করে দেখেন যখন ব্যাংকগুলোকে তারা আপনার 410 ন্যাব নেগেটিভ, 376 ন্যাব নেগেটিভ, মানে অ্যাসেটের চেয়ে লায়াবিলিটি এই পরিমাণ বেশি, এবং এই ধরনের 95% পর্যন্ত এনপিএল কখন আসলো, যখন ফরেন্সিক ইনভেস্টিগেশন হলো। বাট এর আগে বাংলাদেশ ব্যাংকে যখন 2023 সালে অ্যাপ্রুভাল দিল, তখন তো ন্যাব পজিটিভ, এভরিথিং ঠিক ছিল। তাহলে বাংলাদেশ ব্যাংকের ওদের কি বিচার আওতায় আনা হয়েছে যারা তখন অ্যাপ্রুভাল দিয়েছে? আনা হয়নি। তাহলে ওইটা ছিল রুট কজ। তাহলে ইন্টারিম যখন আসলো, ফরেন্সিকে যখন যে নামগুলো আসলো, কারা যে জিনিস ঘটিয়েছে, আপনি সেই ব্যবস্থা তো নিলেনই না। না নিয়ে কি করলেন, এখন আপনি বলছেন যে এই গভর্নমেন্টের মাত্র 2 মাস বয়স হচ্ছে, তাকে এই ধরনের জঞ্জালগুলো সমাধান করতে হবে। তারা কেন পলিটিক্যাল ডিসিশন নিয়েছে? ব্যাংকগুলো তো টোটালি আপনার ডিলিট করে দেওয়া উচিত ছিল, কারণ এই ব্যাংকগুলোর তো আপনার গোয়িং কনসার্ন নাই। না, সেই জঞ্জালের থেকে আপনি এটা কি সমাধান চাইলেন? ব্যাংক রেজুলেশন আইন 2026-এর বিতর্কিত যে 18 ক ধারা, সেখানে এটা করে আসলে আপনি কি না 18 ক ধারাটা যেরকম যেটা আছে, নিঃসন্দেহে এটাকে রিভিউ করতে হবে। কেন করতে হবে? কারণ তারা বলেছে 7.5% হচ্ছে ডাউন পেমেন্ট দিতে হবে প্রথমে, এবং রিমেইনিং 2 ইয়ার্সে 92.5%কে 10% ইন্টারেস্ট দেওয়া হবে। বাট ফ্যাক্ট যদি বলি, এটা এই 7.5% কোনো ধরনের
কিছু হতে পারে না। কেন হতে পারে না? কারণ আপনি যে কথাটা বলেছেন সরকার যতটা দিয়েছে, বাংলাদেশ ব্যাংক যতটা দিয়েছে, তাতে যদি আমরা হিসাব করি 20,000 কোটি টাকা, তারপরে 36,000 কোটি টাকা, তার মানে কত 56 করোড় টাকা। এখন কোনটার উপর বেসলাইন ধরা হবে? তো যেভাবে যাই করা হোক 18 ককে আমি কখনো সাপোর্ট করছি না। 18 কটা কোনোভাবে এটাকে অবশ্যই আবার এটাকে চেঞ্জ করতে হবে, কারণ আমরা তো এটাকে সাপোর্ট করছি না। কিন্তু যে কথাটা বলছি, যে কনসিকুয়েন্সগুলো নিয়ে আমরা কথা বলছি, ইন্টারিম গভর্নমেন্ট এটাকে পলিটিক্যাল ডিসিশন নিয়েছে। পলিটিশিয়ান যেমন বাংলাদেশে এর আগে যে ব্যাংকগুলোকে যতগুলোকে আপনি মার্জার করেছেন বা যেভাবে করেছেন, কোনোটা কি কোনো আলুর মুখ দেখেছে? আমি যদি বলি বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা এবং ইয়া দিয়ে যেটা বিডিবিএল যেটা করা হয়েছে, শিল্প ব্যাংক, এটা তো কিছুই হয় না। বা ওরিয়েন্টাল ব্যাংক থেকে আইসিবি ইসলামী ব্যাংক করলেন, কিছুই হয় না। তার মানে হিস্ট্রিক্যালি যদি দেখি আমরা যতগুলো স্কিম গভর্নমেন্টের পক্ষ থেকে নেওয়া হয়েছে, এখানে কোনো ধরনের আর সেগুলো রিকভার হয় নাই। তাহলে এই ব্যাংকটাকে তখনই তো অ্যাসেস করে সেটাকে বন্ধ করে দেওয়া উচিত ছিল এগুলোকে। আপনি কিন্তু বাঁচানোর নামে যাদেরকে নিয়ে আসছেন, এটা এনে তো আরেকটা বার্ডেন শিফট করে গেলেন এবং পলিটিক্যাল একটা ডিসিশন না, তখন পলিটিক্যাল ডিসিশন এত মানুষের, এত আমানতকারীর আমানতকারী তো এখনো দিতে পারছেন না। আপনি আমানতকারীকে এখনো দিতে পারছেন না। আচ্ছা, আপনার কাছে আরেকটা ছোট প্রশ্ন করি আমি, যে আপনার কি মনে হয় যে যে ব্যাংকগুলো নিয়ে এখন কথা হয়েছে মার্জিং নিয়ে, আমি যেমন একটু আগে বললাম না যে ব্যাংক কোম্পানি আইনগুলোকে যদি শুধুমাত্র অ্যানালাইসিস করা যায়, বোঝা যাবে যে বাংলাদেশ ব্যাংক কিভাবে এই ব্যাংক কোম্পানি আইনগুলোর অ্যামেন্ডমেন্টের ভেতর দিয়ে সুবিধা দিয়েছে ব্যবসায়ীদেরকে, ব্যাংক ব্যবসায়ীদেরকে। ঠিক আছে? সেই বিবেচনায় এস আলমের এই যে পুরো গ্রুপটা, তাদের জন্য আরো বেশি ফরেনসিক রিপোর্ট করার জন্য একটু অপেক্ষা করার কি প্রয়োজন ছিল? অবশ্যই সেটাই প্রশ্ন। হ্যাঁ, না আমরা তারপরে যদি সেই জায়গায় না থাকে, মুক্ত হয়ে যাবে। এই প্রশ্নটা দাঁড়ায় যে পুরনো মালিকদের পুনরায় ফেরার যে আইনি পথ তৈরি করা হয়েছে, এটা আসলে সরকারের কি সুবিধা, জনগণের কি সুবিধা, মানে এই দেশের কি লাভ? মানে না, নিঃসন্দেহে এটাকে আপনার রিভিউ করতেই হবে। এটা নিয়ে সমালোচনা সব জায়গায় যেমন হচ্ছে, গভর্নমেন্টের অবশ্যই এই জায়গাটা নজর দিতে হবে। এই কারণে দিতে হবে কারণ দেখেন, শ্রীলঙ্কার মতো দেউলিয়া দেশের আপনার 12% হচ্ছে এনপিএল, বাংলাদেশের 36%। আপনি কি চিন্তা করতে পারেন একটা দেশের ইকোনমিতে টোটাল 36%, অফিসিয়ালটা বলছি, 36% যদি একটা দেশের এনপিএল থাকে, তাহলে এই দেশের কীভাবে ব্যাংকিং সেক্টর টিকে থাকে? আপনি দেখেন বোর্ড এখানে আমি রেসপন্সিবল এই জন্য করবো, আপনি তখন ধরেন সুকুক বা অন্যান্য শেয়ার যখন বিসেকের পক্ষ থেকে আপনার প্লেসমেন্ট বিভিন্ন ব্যাংকে দেওয়া হলো অ্যালং উইথ দ্য হেল্প অফ সেন্ট্রাল ব্যাংক, ব্র্যাক ব্যাংক কিন্তু তাদের পোর্টফোলিওতে নেয় নেই, কারণ তাদের ওইখানে ফরেন মানে স্টেক ছিল, তারা কিন্তু এটাকে তখন আটকে দিয়েছে। বাট বাংলাদেশে 2250 কোটি টাকা বিভিন্ন ব্যাংকে বাংলাদেশ ব্যাংক থেকে জোর করে আপনাকে দেওয়া হয়েছে। তাহলে ওই ব্যাংকগুলো তো ফাইন্যান্সিয়ালি যে অবস্থাটায় গিয়েছে, এটা লায়াবিলিটি কে নিবে? তখনকার রেগুলেটর, তখনকার উপর থেকে যারা নির্দেশনা দিয়েছে। এবং আপনি পুরো ক্যাপিটাল মার্কেটেই তো শেষ করে দিলেন যে আমার বন্ড এবং সুকুকের মাধ্যমে 4,500 কোটি টাকা নিয়ে অফিসিয়ালি, আর আনঅফিসিয়ালি যা সিরিয়াল ট্রেডিং হয়েছে এগুলো সব বাদ দিলাম। তাহলে প্রতিটা জায়গায় কিন্তু ইকোসিস্টেমের প্রত্যেকটা গ্রুপের সাথে কানেক্টেড ছিল এবং সবাই মিলে এই কাজটা করেছে। এখন এইটাকে আপনি মানে আপনি বলেন যে এটা খুব দ্রুত সময়ের মধ্যে চেঞ্জ করবেন, এটা কিন্তু সহসা হবে না। তবে নিঃসন্দেহে এই বিষয়টা নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, এটাকে অবশ্যই আপনি মিনিমাম অ্যাটলিস্ট যদি মনে করেন যে আমার একটা এখানে পজিটিভ স্কিম আছে, আপনি মিনিমাম 50% অ্যাটলিস্ট করেন, যে 7.5% জায়গায় 50% দিয়ে আপনি যদি প্রয়োজন হয় আসেন, এরপর এটার জন্য আপনি টাইম নিতে পারেন যদি আপনি যদি সেটা চিন্তা করেন। কিন্তু 7.5 এটা কোনো পার্সেন্টেজই না, এটা দেওয়া মানে হচ্ছে ওটা একটা সুযোগ দিয়ে দেওয়া তাদেরকে, এবং এটাকে কোনোভাবেই মানে বাস্তবায়িত হলে আসলে ডক্টর চৌধুরী, আপনি যদি আপনার একটু ব্যাখ্যা বলেন যে আপনি কি কারণে মনে করেন যে আগের সরকারের চাইতে এরা বেশি আরো ফ্যাসিস্ট কেন বললেন এই কথাটা? আরো বেশি এই ধরনের আইনকে যদি ফ্যাসিলিটেট করেন, ডেফিনেটলি আইম আসছে যে এটা আরো বেশি ফ্যাসিজম হচ্ছে, তাই না? আসলে আপনি এই যে পুরাতন মালিকদের যে ঢুকার একটা প্রবেশ পথ করে দিল বলে আপনারা যেটা বলতেছেন, এটা তো রেজলিউশনের ডেফিনেশনের সাথেই পড়ে না। রেজলিউশন মানেটা কি? রেজলিউশন মানে একটা ফেলিং ব্যাংকের ডিপোজিটরদের ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্য, এটা যাতে ফার্দার ইনস্টেবিলিটি না ক্রিয়েট করতে পারে, তাই না, তাকে রক্ষা করার জন্য গভর্নমেন্ট অর দ্য সেন্ট্রাল ব্যাংক উইল কাম ফরওয়ার্ড, তাই না? আর এখানে কি যাদের জন্য ফেলিং ব্যাংক তাদেরকে আপনি আবার ঢোকার রাস্তা করে দিতেছেন, তাই না? সেই আসালম সেই লোকগুলোর আবার আপনি মানে রাস্তা দেখিয়ে দিচ্ছেন। তো সুতরাং আমাদের তো এই ধরনের কথা বলতেই হবে। কিন্তু এই ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখার জন্য সরকারের কাছে আমি এগুলোর ব্যাপারে তো এগুলোর উপরে যদি আলাপ আলোচনা করতে পুরো একটা আলোচনা করে, এখানে ব্যাংক কোম্পানি অ্যাক্টও আসবে, বাংলাদেশ ব্যাংক অর্ডারও আসবে, এবং বর্তমান রেজলিউশন অ্যাক্ট। আমি বাংলাদেশ ব্যাংকের প্রশ্ন করি, পৃথিবী থেকে একমাত্র খালি মানে ব্যাংক মার্জার ইজ দ্য অনলি সলিউশন ইন দিস ওয়ার্ল্ড। তো কেন আপনারা তো ব্যাংক মার্জার নিয়ে আপনারা তো চিৎকার করতেছেন? আর মার্জার মানে কি? মার্জার হবে সবসময়, মার্জারের একটা সবচেয়ে বড় ইম্প্যাক্ট হচ্ছে সিনার্জিস্টিক ইম্প্যাক্ট, তাই না? 1 + 1 = 3 হয়। আর এখানে মার্জার করতেছে আমি 0 + 0 + 0 + 0 = 0 হবে। এটা স্বাভাবিক কথা। এটা কি মার্জারের ডেফিনেশনে পড়লো না? মার্জারের অবজেক্টিভ ফুলফিল করতেছেন না, কিছু হচ্ছে না, তো এটা আপনি মার্জার কেন বলতেছেন?
আবার সেই পুরাতন মালিকদের বলতেছেন তোমরাও শেয়ার কিনো, তাই না? তার মানে আপনি রেজলিউশনের মেইন অবজেক্টিভের এগেনস্টে যাচ্ছেন, তাই না? তো শুধু এটা তো রেজলিউশনই না, এটা বরঞ্চ এটা এই ধরনের প্রভিশন না রেখে এটা রেজলিউশন কী বলে ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্সটা পাস না করা এর থেকে ভালো ছিল, তাই না? এটা পাস করাতে এখন পুরাতন মালিকদের আবার আপনি এখন রাস্তা করুন। আসলে কি শুধু এই ব্যাপার না, বাংলাদেশে প্রচুর কাজ কিন্তু জি। প্রচুর দুর্নীতি বা মানে খারাপ কাজকে প্রশ্রয় দেওয়া হয়েছে আইন তৈরি করে। জি। এটা কি মানেন আপনারা? ডেফিনেটলি। অর্থাৎ আইন করেই প্রচুর বেআইনি কাজ করা হয়েছে, মানুষকে ঠকানো হয়েছে, পুরো জাতিকে বিভ্রান্ত করা হয়েছে, দেশকে ছোট করা হয়েছে। এবং আমাদেরকে বহু দেশের মানুষ বেকুব ভাবে। কেন ভাববে না? কারণ আমরা একটা জিনিস নিগোশিয়েট করতে গেলে এখানে উল্টাপাল্টা করি। আমরা নিজেরা পলিসি বানাই, যেটা দেখলেই বোঝা যায় যে এই পলিসিটা হচ্ছে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য। একটা লোকের সুবিধার্থে বা শুনে, একটা তো গ্রুপের এই জিনিসগুলো সারা পৃথিবীর মানুষ দেখে, সেই জন্যই আমরা তো ধমকাধমকির উপর থাকি। না, সারা সেই দুনিয়ার জন্য মানুষ আমাদের এই ধমক প্রশ্নটা দেয়। আসে যে এতে লাভ টাকার মানে মূল উদ্দেশ্যটা কি, কেন মূল উদ্দেশ্যটা হচ্ছে ডেফিনেটলি আপনার সাথে তাদের একটা লিঙ্কেজ আছে এবং আলটিমেটলি ঘুরে ফিরে আপনি পুরো ব্যাপারটাকে দেখাচ্ছেন সবাইকে যে আমি এই ধরনের অ্যাকশনে যাচ্ছি, আসলে আলটিমেটলি দিনের শেষে তাকে আবার এটা ফেরত দিবেন। আরে এই যে দেখেন বাংলাদেশে যে আলামিন ভাই তো জানেন যে যতবার আপনার পার্লামেন্টে এই যে 20 জন আপনার টপ 20 ডিফল্টারের লিস্ট দেওয়া হয়েছে, কোনোদিন অ্যাসালম বেক্সিমকো তাদের নাম আসছে? এইবার দেখেন টপ 10 10টাই ওদের, টপ 10 10টাই ওদের, তাই না? তাহলে হাইড করা হচ্ছে, কনসিল করেছে উইথ দ্য হেল্প অফ রেগুলেটর, অল রেগুলেটরি সেটাই তো বললাম। অর্থাৎ পলিসি বা অর্ডিন্যান্স কাগজপত্র ওইভাবেই তৈরি হয়। ইন্টারিম গভর্নমেন্টের সময় আপনি দেখেন লোন রিশিডিউলিং এর যে একটা ব্যবস্থা করছে, বাই পেইং অনলি বাই কি বলে সাবমিটিং অনলি 2% আপনার ফান্ড, তাই না? আগে তো অনেক বেশি ছিল। আমি জাস্ট 2% টাকা দিয়ে আমি লোনটারে রেগুলারাইজ মানে ডাউন পেমেন্ট। ডাউন পেমেন্ট। 1%। এই টাকাও যদি অন্য তাও আবার কোনো 10-12 বছর বেনামি মতো। ঋণ নিয়ে মালিকানা কিনেন তাই এরা, করতেছেন। তাহলে সেই ক্ষেত্রে তো সংকট আরো প্রথম বাড়বে। থেকেই বাংলাদেশে প্রথম থেকেই প্রাইভেট, উনি তো বললেন যে আগের গভর্নমেন্ট কেন না, আমি বলি কেন না, দেখেন বাংলাদেশের প্রথম থেকে এই সমস্ত এনসিবি ন্যাশনাল কমার্শিয়াল ব্যাঙ্কগুলোর এক্সপ্লয়েট করে সবগুলো প্রাইভেট ব্যাঙ্ক হয়েছে, ডাটা দিয়ে প্রমাণ করা যাবে, তাই না? এখন দেশের এতগুলো ব্যাংক, তাই না? এতগুলো বাণিজ্যিক এই যে ব্যাংক, ন্যাশনাল কমার্শিয়াল ব্যাঙ্কগুলোর বাধ্য করছেন আপনি প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকের পচা লোন কেনার জন্য, তাই না? এবং ওই পচা লোনের টাকা দিয়ে পরবর্তীকালে ওরা ব্যাংক দিছে। তো সুতরাং আমি বললাম না পলিটিক্যাল কমিটমেন্ট, বুঝছেন? এই এত ওই আপনাকে ওইটার থেকে বেরিয়ে আসতে হবে এবং এই সমস্ত জিনিসকে আজকের থেকে শুরু হয়েছে নাকি, তাই না? আমরা দেখতেছি, আমরা ফেড আপ একদম এগুলো নিয়ে। আচ্ছা আচ্ছা, আমাদের সময় একদম শেষ। এটা একটা লম্বা আলোচনার বিষয় আসলে, হ্যাঁ, এটা অর্থনীতি definitely নিয়ে, লম্বা আলোচনার বিষয়, শুধু ব্যাংক খাত নিয়ে, বাংলাদেশের ব্যাংকের এত হযবরল অবস্থা, বিশেষ করে এই যে একীভূত ব্যাংকগুলো, আর তাছাড়া এবং হচ্ছে কি আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেম, উনি যেটা বললেন, হ্যাঁ আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেম টোটালি ব্যাংক বেসড। তবে একটা কাজ সুতরাং কিন্তু এটা নিয়ে- হয়েছে, জি, এই যে 20 জন শীর্ষ ঋণ খেলাপির যে তালিকাটা প্রকাশ হয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তালিকা প্রকাশ হওয়া এটা একটা ডকুমেন্টেশন। এখন আলহামদুলিল্লাহ বলবেন আমি না। তো মনে করি পরে আগামীকাল থেকে নাউজুবিল্লাহ আপনাদের বলতে লেগে যাওয়া উচিত যে এইটা এরা কিভাবে এত এরকম তালিকায় আসলো। আচ্ছা এই অ্যাওয়ারনেসটা জরুরি তো। আচ্ছা, আর একটা জিনিস তো ভুলে গেলে চলবে না, শাস্তি ছাড়া মানুষ ঠিক থাকবে? বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক, আজকে কড়া আলাপ এই পর্যন্তই। অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন।